বেসটা হচ্ছে -5 ফিটে আছে। দেখেন তো এইটা আপনার কি বলেন তো, এটা কিন্তু আপনার পিএল, এটা আপনার পিএল, ঠিক আছে। আপনি জাস্ট এইভাবে চিন্তা করবেন, এটা আপনার বেজ, এটা আপনার পিএল, এটা আপনার ফার্স্ট স্টোরি, এটা সেকেন্ড, এটা থার্ড, এটা ফোর্থ, এটা ফিফথ। তারপরে যে কয়টা স্টোরিতে গিয়ে দাঁড়ায় সেটা পরের বিষয়। তাহলে বেজ থেকে দেখেন, বেজ মাটির নিচে -5 ফিটে আছে, যার জন্য আপনার পিএল এর ইলিভেশন কততে আছে দেখেন তো। আমরা পিএল এর ইলিভেশন কততে ধরছি, 0 না? হ্যাঁ হ্যাঁ, এই যে মানে হাইট তো আপনার পাশে আছে, নিচ থেকে পাশে আছে, আর আপনার পিএল থেকে বেজ আছে -5-এ। তার মানে আলটিমেটলি আপনার ইলিভেশন কত, 0 না? আপনি লক্ষ্য করবেন ইলিভেশনটা, তার মানে আপনি 0-তে আছেন। তাহলে এটা হচ্ছে আপনার ফার্স্ট স্টোরি, এটা আপনার সেকেন্ড স্টোরি, এটা থার্ড স্টোরি, এটা ফোর্থ স্টোরি, আর এটা হচ্ছে আপনার রুফ। ওকে, এটা আপনার রুফ। তাহলে এটা আপনার রুফ। দেখেন আপনার কিন্তু 5 তলা বিল্ডিং এর রুফ পর্যন্ত কয় ফিট হবে, 50 ফিট আসছে আপনার এলিভেশনে, 50 ফিট। হুম, তার মানে আপনার টোটাল কিন্তু বিল্ডিং এর হাইট কত বলেন তো, 55 ফিট। কোথার থেকে, আপনার বেজের থেকে, বেজের, হ্যাঁ হ্যাঁ, না জিএল থেকে না, সরি জিএল থেকে না, জিএল থেকে হবে কেন, মাটির নিচের থেকে বেজে। হ্যাঁ মানে আপনার, আপনি যদি পাইলের উপরে বসান, পাইল ক্যাপের টপের থেকে আপনার রূপের টপ পর্যন্ত 55 ফিট। এটা এটা কখন লাগবে, যখন আপনি আর্থকোয়েকের হিসাবটা করবেন, ভূমিকম্পের হিসাবটা করবেন, তখন আপনার, কারণ ভূমিকম্পের হিসাবটা হয় বিল্ডিংয়ের একেবারে বটম থেকে একেবারে টপ পর্যন্ত, উইদাউট। এইবেরা আপনি যদি বলেন যে রূপের উপরে তো আমার সিঁড়ি ঘর আছে, দেখা যায় অনেক সময় লিফট থাকে, অনেক সময় ওয়াটার ট্যাঙ্কের ওভারহেড ওয়াটার ট্যাঙ্ক থাকে, এইগুলো হচ্ছে স্ট্রাকচারের মানে ডিজাইন স্ট্রাকচারের সাথে কোনো সম্পর্ক নেই। আমরা জাস্ট যদি ওয়াটার ট্যাঙ্ক থাকে, ওয়াটার ট্যাঙ্কের লোডটা নেব, সেই লোডটা আমরা যে কলাম সাইডটার উপরে বসাচ্ছি, সেই কলাম সাইডটার উপরে একটা স্ল্যাব তৈরি করে আমরা ওইখানে লোডটা দিব। কিন্তু ওইটার যে ওয়াটার ট্যাঙ্ক থাকার কারণে যে কোনো ধরনের ইফেক্ট হবে, এটা ইফেক্ট নাই, কিন্তু ইফেক্ট আছে অনেক হাই রাইজ স্ট্রাকচার হলে, তখন অন্য ধরনের ইফেক্ট থাকে। তার মানে আমি গ্রিড, এখন দেখেন আমি যেটা বলি সেটা হচ্ছে গ্রিড ডাটাটাকে আমি কমপ্লিট করে দিয়ে আমি আসলাম। এখন দেখেন এইখানে জাস্ট আমি এইটাকে ক্লিক করব, গ্রিড অনলি, ঠিক আছে, গ্রিড অনলিটা ক্লিক করব, করে আমি ওকে দিব। এখন দেখেন আমি কিন্তু ভিতরে চলে আসছি। একটু ওয়েট করতে হবে, কারণ এত কিছু করে দিয়ে আসলাম তো, আসতে একটু সময় লাগবে। এখন দেখেন আপনার দুইটা, এখানে 3টা ডিসপ্লে তৈরি হয়েছে, একটাতে হচ্ছে মডেল এক্সপ্লোরার, একটাতে হচ্ছে প্ল্যান ভিউ, একটাতে হচ্ছে 3D ভিউ। এখন 3D ভিউ আমাদের যখন তখন আমরা করে নিতে পারবো। আমরা আপাতত 3D ভিউটাকে ক্রস করে কাটে দিলাম, যেহেতু আমরা 3D ভিউ কোনো কাজ করব না, কাজ করব প্ল্যান ভিউয়ে, আর 3D ভিউ দিয়ে আমরা দেখে নেব, সেটা আমরা কিন্তু বারবার করে নিতে পারবো। আর এই যে মডেল এক্সপ্লোরার, এটাকে আমি এইভাবে ধরে মাউসে চাপ দিয়ে ধরে আমি এইভাবে ছোট করে নেব। ছোট করে কেন নেব, এটার আমার এখন কোনো কাজ নেই, এটার কাজ হচ্ছে পরে। তাহলে ওইটাকে আমি ছোট করে রেখে দিলাম, যার কারণে আমার ডিসপ্লেটা একটু বড় হলো। আর আমি যদি এইখানে থাকা অবস্থায় আমি যদি 3D মোডটা আনতে চাই, তাহলে কাজ করতে হবে, দেখেন এর কোনায় যে ক্রস চিহ্ন আছে, এর পাশে দেখেন একটা উইন্ডো লিস্ট বলে একটা অপশান আসছে, এটাকে ক্লিক করবেন, করে জাস্ট অ্যাড নিউ উইন্ডো এটাকে ক্লিক করেন, এই যে আপনার চলে আসছে। এখন আমি যদি চাই এই যে 3D ভিউকেও আমি কিন্তু ইসে দেখতে পারি, প্ল্যান ভিউয়ে দেখতে পারি। কিভাবে দেখতে পারি, এইখানে দেখেন আগে
উপর এটাকে কাটে দিই, মানে নতুন করে আপনি এখান থেকে নিয়ে আসতে পারবেন। ঠিক আছে, আমার নর্মালি আসলে এরকমই আসবে। আসার পরে এখন দেখেন আমি একটা টুইস্ট আপনাকে শিখিয়ে দিই। সেটা হচ্ছে আমরা দেখেন আমরা মাউসের স্ক্রল করলে কত দ্রুত ছুটে চলে যাচ্ছে মনে হচ্ছে, তাই না? মানে এইভাবে থাকলে দেখা গেলো অনেক সময় আমাদের স্ক্রল করে করে ছোট বড় করার লাগতেছে, তখন কিন্তু এইভাবে করতে গেলে কাজ করতে ঝামেলা। তা এইটাকে আমি জাস্ট যাতে স্ক্রল করলে যাতে কম, মানে কমভাবে উঠে আসে, সেটা যদি আমরা করে নিতে চাই তাহলে এর একটা টলারেন্স আছে। এই যে জাস্ট অপশানে যেতে হবে, অপশানে গিয়ে এই যে গ্রাফিক্স প্রেফারেন্স বলে যে অপশানটা, এইখানে যেতে হবে। এখানে যাওয়ার পরে দেখেন এখানে কোনো কিছু চেঞ্জ করার লাগবে না, জাস্ট অটো জুম স্টেপ, এই যে জুমটা, এটা দেখেন 10% দেওয়া। আপনি এটাকে যদি 1% দেন, দিয়ে ওকে দেন, এখন দেখেন, দেখছেন আপনার কি ওই আগের মতো জুম কি অত ফাস্ট হচ্ছে? ফাস্ট হচ্ছে না। ঠিক আছে, 1 আর 2 দিয়ে কাজ করে মজা বেশি। আর বাকিগুলো দিলে মনে করেন যে অনেক দ্রুত হয়। 2টা দেওয়াই সব থেকে বেটার, 2তে না কম হয় না বেশি হয়, একটা স্টেবল অবস্থায় থাকে। এটা হচ্ছে আমার 2। তাহলে এখন আমরা কিন্তু আমাদের গ্রিড, মানে আমাদের প্ল্যানের, অটোক্যাডের যে প্ল্যান ছিল সেই প্ল্যান অনুযায়ী আমাদের যে গ্রিড পয়েন্টগুলো বা গ্রিড লাইনগুলো, সেগুলো কিন্তু আমরা, পজিশনগুলো কিন্তু আমরা পেয়ে গেছি। এখন আমাদের যেটা করতে হবে, আমরা উপর থেকে একটু দেখে আসবো যে আসলে কোনটার কি কাজ হয় এখানে। সেটা হচ্ছে এখানে দেখেন ফাইল তো আছেই, ফাইলে তো আগে থেকেই বলছি যে ফাইল দিয়েও আপনি যতগুলো সফটওয়্যার ইউজ করেন সবগুলো সফটওয়্যার আর এই সফটওয়্যার একই কাজ। একইভাবে আমরা এডিটে গেলে এখান থেকে আমরা আস্তে আস্তে কাজের মাধ্যমে দেখলে হয়তো বা বেশি বোঝা যাবে। এডিটে গেলে মনে করেন যে আমরা যে এত সময় ফেলে যে গ্রিড মিরিড হাবিজাবি করে আসলাম, মনে করেন আপনি করে এসে হঠাৎ করে এইখানে এসে দেখলেন কি আমার তো এখানে ভুল হয়েছে, গ্রিডের স্পেসিং এই যে 11.75 ফিট, এটা তো তা হবে না, এটা হবে 12 ফিট। তখন আপনি চেঞ্জ করবেন কোথায় যায়? তখন আপনার এই এডিটে যেতে হবে। এডিটে গিয়ে দেখেন এডিট স্টোরি অ্যান্ড গ্রিড সিস্টেম, এটাকেও ক্লিক করলে এই যে আপনার স্টোরি ডাটা, ওই যে আমাদের ওইখানে যে দুই পাশে দুটো পার্টাই ছিল, একটা হচ্ছে গ্রিড সিস্টেম, ওই যে জিওন বলছিলেন না যে জিওন চেঞ্জ করতে হবে কি না, এই সেই আপনার জিওন, আপনি যদি ওইখানে আপনার নাম লিখে দিতেন তাহলে আপনার নাম আসতো এখানে। আর এইটা হচ্ছে স্টোরি ডাটা। এখন দেখুন গ্রিড সিস্টেমে আমরা যদি ঢুকি, এই যে মডিফাই অ্যান্ড শো গ্রিড সিস্টেম, অ্যাড নিউ গ্রিড সিস্টেম কিন্তু দিতে পারবেন না, কারণ কি আপনার গ্রিড সিস্টেম আছে, আপনি ভুল করে ফেলছেন, সেটাকে আপনি মডিফাই করবেন, তার জন্য আপনার মডিফাইয়ে যেতে হবে। মডিফাই গেলে দেখেন সেই জিনিসটাই চলে আসছে, জাস্ট এই পাশে স্পেসিং দিয়ে দিলে দেখেন আমরা যেগুলো এখানে বসায় আসছিলাম সেই জিনিসগুলো এখানে দেখাচ্ছে। ঠিক আছে, আর উপরেরটা আছে স্টোরি ডাটা, এই যে মডিফাই অ্যান্ড শো স্টোরি ডাটা করলে এই যে আমরা যে মডিফাই করে আসছিলাম সেইগুলা জাস্ট এখান থেকে আমরা বের হয়ে যাই। এরপরে হচ্ছে ডিফাইন, এইখানে হচ্ছে আপনার মেইন কাজ। দেখেন ডিফাইনে প্রথমে বলতেছে ম্যাটেরিয়াল প্রপার্টিস, তার মানে আপনি এই যে স্ট্রাকচারটাকে ডিজাইন করবেন, আপনি কি কি ম্যাটেরিয়ালস ইউজ করবেন। আপনি ব্রিক চিপস ইউজ করবেন নাকি স্টোন ইউজ করবেন, আপনি কোন গ্রেডের রডেরও তো গ্রেড আছে, গ্রেড আছে না, সেই কোন গ্রেডের রডটা আপনি ইউজ করবেন, সে সব কিছু আপনি এইখানকায়, মানে এই ম্যাটেরিয়ালস ডিফাইনে ডিফাইন করে দিতে হবে যে আমি এই ম্যাটেরিয়ালস নিয়ে কাজ করতে চাচ্ছি। এরপরে হচ্ছে সেকশন প্রপার্টিস। সেকশন প্রপার্টিসটা কি? এখন সেকশন কোনগুলা, বিম কলামের সেকশন দেবেন, যদি আপনার বিল্ডিংয়ে শেয়ার হল থাকে শেয়ার হলের সেকশন তৈরি করবেন, বিমের মনে করেন সাইজ দেবেন 10-15, কলাম মনে করেন 12-20, এই যে সেকশনগুলো বা সাইজগুলো আপনার এখানে সেকশন মানে ডিফাইন করতে হবে। এরপরে স্প্রিং প্রপার্টিস, এটা কাজ নাই। ডায়াফ্রাম, এই ডায়াফ্রামটা মনে করেন যে খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস বিল্ডিংয়ের জন্য, যেটা আমরা পরবর্তীতে দেখব। এরপরে হচ্ছে পায়ার লেভেল, স্প্যান্ড্রাল লেভেল, এই দুইটা হচ্ছে শেয়ার হলের জন্য। ঠিক আছে, যখন স্পেশাল ওয়েতে শেয়ার হল ডিজাইন করতে হয় তখন এই পায়ার লেভেল স্প্যান্ড্রাল লেভেল এইগুলো কাজে আসে।
এরপরে হচ্ছে আহ, আমরা নর্মালি এখানে মনে করেন এই বিল্ডিংটার জন্য ম্যাটেরিয়ালস প্রপার্টিজ, সেকশন প্রপার্টিজ, ডায়াফ্রাম, আর হচ্ছে মাস সোর্স। মাস সোর্স মোস্ট ইম্পর্ট্যান্ট একটা জিনিস। এটা হচ্ছে আমরা যে বিল্ডিংয়ের লোড দিচ্ছি, এই লোডটা তো একটা পয়েন্টে কাজ করতেছে, বা এই লোডটা টোটাল একটা লোড আছে। তাই এই লোডটাকে তো আপনার হিসাব করতে হবে যে আমার বিল্ডিংয়ের টোটাল ওয়েট কত। আমি যে এত এত লোড দিচ্ছি, ভার্টিক্যাল লোড দিচ্ছি, তারপরে ল্যাটারাল লোড দিচ্ছি, গ্র্যাভিটির যে লোডটা, ডেড লোড, লাইভ লোড, আর্থকোয়েক লোড, উইন্ড লোড, এই লোডটার সামেশান, মানে টোটাল যে লোডটা, সেটা আপনার এই মাস, মাস মানে কি, ভর। ঠিক আছে, এইটার থেকে আপনি পাবেন। এরপরে হচ্ছে আপনার লোড প্যাটার্ন। লোড প্যাটার্নটা কি? লোড প্যাটার্নটা হচ্ছে আপনি যে এইখানে যখন মডেলিং তৈরি করে ফেলবেন, তৈরি করার পরে আপনি এই মডেলিংয়ের উপরে কি কি লোড দেবেন সেগুলো আপনার ডিফাইন করতে হবে। তারপরে তো বিল্ডিংয়ের উপরে অ্যাপ্লাই করতে হবে। আগে তো আপনার ডিফাইন করতে হবে যে আমি এই লোডটা, এই লোডটা দিব, তারপরে সেটা আমরা অ্যাসাইন করব। এরপরে হচ্ছে লোড কেস। এখন দেখেন, লোড কেসটা আপনার অ্যানালাইসিসের জন্য ইউজ হয়। আর নিচে দেখেন লোড কম্বিনেশন। হয়তোবা আপনি যেহেতু কনস্ট্রাকশনের সাথে আছেন বা ডিজাইনের সাথে আছেন, দেখেন আপনি শুনে থাকেন যে ডিজাইন করতে হলে লোড কম্বিনেশন ইউজ করে, তাই না? তো এই লোড কম্বিনেশনটা আসলে কিভাবে আসে, এটা আমাদের বিএনবিসি গাইডলাইন দিয়ে দিছে যে আমার লোড কম্বিনেশনটা এইভাবে আসবে। আগে এক সময় ছিল যে লোড কম্বিনেশন সারা বাংলাদেশের জন্য একরকমই ছিল, কিন্তু এখন যেহেতু আমাদের বিএনবিসি 2020 আপডেট হয়েছে, এখন আমাদের লোড কম্বিনেশন কিন্তু ওই আপনার পিরোজপুরের জন্যই একরকম হতে পারে, আমার খুলনার জন্য একরকম হতে পারে, সিলেটের জন্য একরকম হতে পারে। এটা ডিপেন্ড করে সয়েলের উপরে। সয়েলের যে সাইড ক্লাস দেখছিলাম না আমরা আগের দিন, এসএ, এসবি, এসসি, এসডি, এই যে বিভিন্ন ক্যাটাগরির সয়েল আছে, এই সয়েলের উপরে ডিপেন্ড করে। আর আপনার বিল্ডিংটা কোন জোনে আছে, জোন 4টা জোন, 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, কোন জোনে আছে তার উপরে ডিপেন্ড করে কিন্তু আপনার লোড কম্বিনেশন চেঞ্জ হবে। ঠিক আছে, এই কিছু কিছু জিনিস বিএনবিসি মনে করেন যে খুবই আপডেট করছে যেভাবে কাজ করতে হবে। তাহলে এটা গেল। এরপরে হচ্ছে ড্র। এখন দেখেন, আমরা মনে করেন যে এত কিছু, ড্র মানে কি, আঁকানো। তাহলে আমরা এত কিছু যে ডিফাইন করলাম, করার পরে সেই জিনিসগুলো তো আমার মডেল তৈরি করতে হবে, তাহলে এইখানে সেই জিনিসগুলো আমরা পাবো। এরপরে সিলেক্ট। এখন মনে করেন আপনি একটা কলাম নিয়ে কাজ করতে চাচ্ছেন, মানে একটা কলামের ডায়াগ্রাম দেখতে চাচ্ছেন, শেয়ার ফোর্স বা বেন্ডিং মুভমেন্টের ডায়াগ্রামটা দেখতে চাচ্ছেন, তখন আপনি সেই একটা কলামকে আপনার সিলেক্ট করতে হবে। তখন আপনি এখান থেকে সিলেক্ট সিস্টেম করে সিলেক্ট করতে পারবেন। একইভাবে এখান থেকে ডিসিলেক্ট করতে পারবেন। এখন অ্যাসাইন। এই যে এইটাও আর একটা অনেক বড় একটা ইম্পর্ট্যান্ট ব্যাপার। সেটা হচ্ছে আমরা যে বিভিন্ন জিনিস ডিফাইন করে আসলাম, যেরকম সেকশন ডিফাইন করছি, তারপরে স্ল্যাব ডিফাইন করবানি, ম্যাটেরিয়ালস ডিফাইন করবানি, তাই এইগুলো আমার বিল্ডিংয়ের উপরে অ্যাসাইন মানে কি, প্রয়োগ করা, অ্যাসাইন করতে হবে। তাহলে ওই ডিফাইনগুলো আমি যখন অ্যাসাইন করব, তখন দেখেন এখানে রয়েছে ফ্রেম। ফ্রেমের ভিতরে কি কি পড়ে? ফ্রেমের ভিতরে কিন্তু আপনার হচ্ছে বিম আর কলাম। ঠিক আছে, বিম আর কলাম হচ্ছে আপনার ফ্রেম। আর হচ্ছে শেল। শেলের ভিতরে হচ্ছে যাবতীয় যত স্ল্যাব আছে সবই হচ্ছে শেল। ঠিক আছে, আর নিচেই ফ্রেম লোড। এই ফ্রেম লোড মানে কি? ফ্রেম লোড মানে হচ্ছে বিম আর কলামের উপরে যে লোডটা যাবে। শেল লোড মানে কি? স্ল্যাবের উপরে যে লোডটা যাবে সেটা হচ্ছে আপনার হচ্ছে কি শেল লোড। তাহলে এই যে এই জিনিসগুলো ইউজ হবে। এরপরে এটা হচ্ছে অ্যানালাইসিস করতে গেলে আমাদের যে সিস্টেমগুলো লাগে, এটা হচ্ছে ডিসপ্লে। আমরা মনে করেন ডিসপ্লে দিয়ে কি পাবো? ডিসপ্লে দিয়ে হচ্ছে আমরা একটা লোড অ্যাসাইন করার দরকার ছিল 40, এখন আপনি মনে করেন করেছেন 30, কিন্তু আপনার মনে নেই যে আপনি আসলে কত লোড অ্যাসাইন করেছেন। তখন আমরা এই লোড অ্যাসাইনটা দেখে আসতে পারবো এইখান থেকে। এখন মনে করেন আপনার 40 করার দরকার ছিল, আপনি 30 করছেন, তাহলে আপনার হচ্ছে ওইটাকে 40 করতে হবে। তার মানে ওইটাকে আপনার ডিলিট করে দিয়ে আপনি নতুন করে অ্যাসাইন করতে পারবেন। আর এটা হচ্ছে ডিজাইন। এখানে দেখেন বিভিন্ন রকমের ডিজাইনের ফাংশন আছে। স্টিল ফ্রেম,
কংক্রিট ফ্রেম, কম্পোজিট বিম, কম্পোজিট কলাম, কিন্তু এত কিছু তো আমাদের দরকার নেই। আমাদের মনে করেন লাগবে হচ্ছে কংক্রিট ফ্রেম ডিজাইন। ফ্রেমের ভিতরে কি পড়ে বারবারই বলছি, কলাম আর বিম। এরপরে হচ্ছে অনেক সময় লাগে শেয়ারল লাগে, কংক্রিট স্ল্যাব লাগে। তা স্ল্যাব থেকে মানে স্ল্যাবটা আমরা ইটাপস থেকে ডিজাইনের থেকে আমরা দেখা যায় যে বিএনবিসি অনুযায়ী যে ম্যানুয়াল ক্যালকুলেশনের মাধ্যমে যেভাবে করা হয় ওইভাবে করলেই হয়ে যায়। বুঝতে পারছেন? এখন এটা হচ্ছে আপনার টোটাল জিনিস। আর একটা জিনিস আছে, সেটা হচ্ছে অপশানে গেলে আমার ডিসপ্লেটা দেখেন সাদা। আমি যদি ডিসপ্লের কালারটা চেঞ্জ করতে চাই তাহলে আমি এখান থেকে পারি। এই যে গ্রাফিক্স কালারে ডিসপ্লেতে গেলাম, যে দেখেন এইখানটায় দেখেন ফর ডিভাইস টাইপ হোয়াইট ব্যাকগ্রাউন্ড। আমি যদি এখান থেকে অনেকগুলো রয়েছে, ব্ল্যাক রয়েছে, ব্লু, গ্রে, আমি মনে করেন ব্ল্যাক করলাম, করে ওকে করলাম, দেখছেন আমার কিন্তু ব্ল্যাক চলে আসছে। ঠিক আছে, এটা হচ্ছে আপনার ইট্যাপসের মেইন জিনিসগুলা, যেগুলা নিয়ে কাজ করতে হয়। আর এই পাশে যেগুলো আছে সেগুলো হচ্ছে, এটা দিয়ে আপনি দেখেন, এটা হচ্ছে সিলেক্ট অবজেক্ট, এটা হচ্ছে আপনার রিশেপ, এটা হচ্ছে আপনার ড্র বিম, বিম ড্র করতে হবে। এটা দিয়ে হচ্ছে কুইক ড্র বিম, বাট এইগুলো আমরা কখনো ইউজ করব না, করব হচ্ছে ড্র বিম। আর এটা হচ্ছে আপনার ড্র কলাম, এটা হচ্ছে সেকেন্ডারি বিম, কিন্তু আমরা ওই এই যে বিম ড্র করব এটা দিয়েই করব। ঠিক আছে, এরপরে হচ্ছে এইখানে দেখেন এই তিনটাই হচ্ছে স্ল্যাব, দেখেন ফ্লোর লেখা, ফ্লোর, এটাও ফ্লোর, এটাও ফ্লোর, তিনটা তিনভাবে সেটা দেখাবো যে কোনটা কিভাবে করতে হয়। এরপরে দেখেন এটা হচ্ছে শেয়ারল, এই যে ওয়াল মানে শেয়ারল, এটাও ওয়াল। আর এটা হচ্ছে ওয়াল ওপেনিং, যদি আপনার ওয়ালে ওপেনিং থাকে, দেখা যায় শেয়ার হল তো অনেক সময় ওপেনিং থাকে, আপনার শেয়ার হলের যখন যে দিক দিয়ে আপনার মানে এন্ট্রি করতে হবে ওইটা আপনার ওপেনিং না, সেই ওপেনিংগুলো ক্রিয়েট করতে হয়। আর এর নিচেই তিনটা ফাংশন আছে, আমার এখানে ছোট করে দেখাচ্ছে। একটা এটা হচ্ছে ওয়াল, এটা হচ্ছে প্রিভিয়াস সিলেকশন, আর নিচেরটা হচ্ছে ক্লিয়ার। মনে করেন এইখানে আপনি একটা জায়গা, এইখানে হচ্ছে আপনি একটা জিনিস সিলেক্ট করে ফেলছেন, কিন্তু আপনি ওইটাকে ক্লিয়ার করে ফেলতে চাচ্ছেন, তখন আপনি নিচেরটাই ক্লিক করবেন। দেখেন এখানে লেখা রয়েছে ক্লিয়ার সিলেকশন, দেখা যাচ্ছে আমার ওইটা ঢাকে গেছে। হ্যাঁ হ্যাঁ দেখেন ক্লিয়ার। হ্যাঁ, আর হচ্ছে এটা হচ্ছে গেট প্রিভিয়াস সিলেকশন, আর এটা হচ্ছে ওয়াল সিলেক্ট অল, অল সিলেক্ট হবে। এখন দেখেন, এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে, এখন আমরা ডিজাইনের দিকে আগাবো, মানে সরি ডিজাইন না, আমরা মডেলিংয়ের দিকে আগাবো। মডেলিং করতে গেলে আমাদের প্রথম কাজ হবে হচ্ছে আমাদের ম্যাটেরিয়ালস ডিফাইন করতে হবে, তারপরে সেকশন ডিফাইন করতে হবে, এটাই তো। তাহলে আমরা যদি ম্যাটেরিয়ালস ডিফাইন করি, আমি এখানে যাব, ম্যাটেরিয়ালস প্রপার্টিসে যাব, যাওয়ার পরে এখানে দেখেন আগে থেকে কিছু ম্যাটেরিয়ালস এখানে কিন্তু ডিফাইন করা আছে ডিফল্টভাবে। ঠিক আছে, এই যে 50 মানে 50 মেগাপিক্সেলের যে স্টিলটা পাওয়া যায় সেটার একটা রয়েছে, আর হচ্ছে 60। এখন নর্মালি আমাদের বাজারে যে স্টিলগুলো আমরা পাই বা রডগুলো পাই, এইগুলোর গ্রেডটা কত আপনার কি জানা আছে? হ্যাঁ হ্যাঁ, 60 গ্রেড, বাট ওর আলটিমেট যে ব্যাপারটা সেটা হচ্ছে, দেখেন আমরা 60 গ্রেড ধরেই করব। আর দেখেন এখানে একটা কংক্রিট রয়েছে, সেটা হচ্ছে 4000 পিএসআই। কিন্তু আমি যদি এইটাই হচ্ছে, এইখানটাই হচ্ছে আপনার প্লে করতে হবে, যে দেখেন আমি যদি 4000 পিএসআই রে মডিফাই করি, এখানে দেখেন আপনি অ্যাড নিউ ম্যাটেরিয়াল করতে পারবেন, কপি করতে পারবেন, আবার মডিফাই করতে পারবেন। আমরা ধরলাম এই 4000কে আমরা মডিফাই করব, চলে গেলাম মডিফাই করে, দেখেন ম্যাটেরিয়ালস নেম এটা আপনি দেন, এটা কি এফ প্রাইম সি, তাই তো? এফ প্রাইম সি, আপনার এফ প্রাইম সি কত? এফ প্রাইম সি হচ্ছে এটা ইকুয়াল দেন, ইকুয়াল দিয়ে হচ্ছে ধরেন আপনি এটা ব্রিক দিয়ে কাস্টিং করবেন, তাহলে আমরা ধরলাম 3000, ধরেন 3000 পিএসআই, তার বেশি ব্রিকে আসলে সম্ভব না, এটাও তো পাবো না। ঠিক আছে, 3000 পিএসআই। এখন দেখেন পরেরটা হচ্ছে ম্যাটেরিয়াল টাইপ কংক্রিট, এই যে এখানে আর কোনো কিছুর কাজ নাই,
ঠিক আছে, এই উপরের পার্টে কোনো কিছু কাজ নাই, জাস্ট ম্যাটেরিয়াল টাইপটা আপনি এখান থেকে দেখেন অনেকগুলো রয়েছে, স্টিল, কংক্রিট, অ্যালুমিনিয়াম, তারপরে হচ্ছে কোল্ড, রিবার। তো আমরা তো কংক্রিট সিলেক্ট করব, ওকে। এবারে দেখেন মেইন যে জায়গাটা, অনেক ডিজাইনারদের দেখবেন ঢালাই দিচ্ছে কত দিয়ে, ঢালাই দিচ্ছে হচ্ছে আপনার ব্রিক দিয়ে, কিন্তু সে যখন ডিজাইন করতেছে তখন যে কংক্রিটের যে ইউনিট ওয়েটটা সেটা রাখতেছে 150। 150 কার ইউনিট ওয়েট বলেন তো? স্টোন দিয়ে যখন ঢালাই দেবেন না, হ্যাঁ, তখন কিন্তু আপনার 150 আসবে। আর ব্রিকেটটা 120-এর মতন, 130-এর মতন আসে, ক্যালকুলেশন করলে কিন্তু আমরা 120 ধরি। দেখেন এটা আমি আমার নিজের থেকেই বলতেছি না, আপনি আপনাকে রেফারেন্স দেখাচ্ছে, দেখেন ডেড লোড 554 পেজে যাব আমরা বিএনবিসিতে, 554 পেজ আসেন এইখানে। এখানে দেখেন কংক্রিট স্টোন অ্যাগ্রিগেট আনরেইনফোর্সড, তার মানে কি আপনার যে কংক্রিটের যে মানে কংক্রিটটা তৈরি করছেন তার ভিতরে কোনো রেইনফোর্স নেই, মানে রড নেই, তার ইউনিট ওয়েটটা কত? 22.8। এবার আপনি আমার পিডিএফে যান, পিডিএফে দেখেন এখানে, ও সরি আগে একটু দেখা আসি, এর এককটা কি? কিলো নিউটন পার মিটার কিউব। আর আমরা হিসাব করি হচ্ছে পিএস মানে পিসিএফ, মানে পাউন্ড পার ফিট কিউবে। তার মানে আপনার ওই যে ওইখানে কত আছে 22.28-কে আপনি গুণ দেন 6.4 দিয়ে গুণ দেন, 22.28-কে 6.4 দিয়ে গুণ দেন, দেখেন 145-46-এর মতন আসে। ওই যে 6.4 ওইটারে রাউন্ড ধরা, তো এর জন্য ওই রকম আসছে, বুঝছেন? এই জন্য তার মানে কি এইটার থেকে আপনার বুঝতে হবে যে আমরা যখন কংক্রিট নিয়ে কাজ করতেছি, মানে কংক্রিট বলতে কি স্টোন নিয়ে কাজ করতেছি, তখন আমরা 150 ইউজ করতে পারতেছি, কিন্তু আমরা যখন ব্রিক নিয়ে কাজ করতেছি তখন আমাদের কি বলতেছে দেখেন, এখানে বলতেছে ব্রিক অ্যাগ্রিগেট অ্যান্ড রেইনফোর্সমেন্ট 20.4, তার মানে 20.4-রে আপনি গুণ দেন হচ্ছে 6.4 দিয়ে, দেখেন 125 না 30-এর মতন আসে। তার মানে আপনি বুঝতে পারতেছেন যে আমি ডিজাইন করতে আমার ঢালাই হবে হচ্ছে ব্রিকে, কিন্তু আমি ডিজাইন করতেছি স্টোনের। এটা আপনি লক্ষ্য করবেন যারা ইটাপসে কাজ করে, মনে করেন যে ওই কোনো রকমে মডেল টডেল দাঁড় করায় কাজ করে, ওরা এই জিনিসটা ভুল করে, ওরা এই জায়গাটা চেঞ্জই করে না, ঠিক আছে? তার মানে আমাদের যদি এটা হচ্ছে দেন 130 দেন, সমস্যা নাই তো, আমাদের 130 আসছে না ব্রিকের জন্য, আমরা কিন্তু ইউনিট ওয়েটটা 130 দিলাম। এরপরে দেখেন এটা আপনি চেঞ্জ করতে পারবেন না, মাস এটা ও অটোমেটিক্যালি ক্যালকুলেশন করে নেবে। আমরা কিন্তু স্পেসিফাই ওয়েট ডেনসিটিটা ইউজ করতেছি, ঠিক আছে? এটা কখনো এই পাশেরটায় আসবেন না, এই পাশেরটায় থাকবেন। জাস্ট 130 দিলাম কারণ আমরা ব্রিক দিয়ে ঢালাই দিব তার জন্য। এখন দেখেন মডুলাস অফ ইলাস্টিসিটি, মোস্ট ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার, ঠিক আছে? মডুলাস অফ ইলাস্টিসিটি এটা কি? এটা হচ্ছে আমাদের যে ওটাকে কি বলে, ওই যে 57,000, এটা কি মনে আছে আপনাদের? 57,000 রুট ওভার এফ প্রাইম সি মডুলাস অফ ইলাস্টিসিটি, এটা কিন্তু ক্যালকুলেশন করে বের করতে হবে, বুঝতে পারছেন? এটা হচ্ছে মডুলাস অফ ইলাস্টিসিটিটা হচ্ছে, ক্যালকুলেশনটা একটু লিখে নেন, 570000 আপনার প্রত্যেকবার আপনার এফ প্রাইম সি কত দিচ্ছেন দেখেন তো, 3000 না? এখন আপনি যদি এখানে 3500 ইউজ করতেন তাহলে তার জন্য আলাদা ক্যালকুলেশন হতো, আপনি যদি 4000 ইউজ করতেন তার জন্য আলাদা ক্যালকুলেশন হবে, মানে আপনার মডুলাস অফ ইলাস্টিসিটিটা হচ্ছে 57,000 রুট ওভার এফ প্রাইম সি।
57,000 রুট ওভার এফ প্রাইম সি, মানে এফ প্রাইম সি যে মানটা হবে সেই মানটারে আপনি রুট ওভার করতে হবে। রুট না না না, এটা আমাদেরই করা লাগবে, দেখতে পাচ্ছেন না? দেখেন, এটা আমাদের করতে হবে। এটা মডুলাস অফ ইলাস্টিসিটি আপনার এফ প্রাইম সি এর উপর ডিপেন্ড করে। দেখেন আমি আপনাকে যে সূত্রটা বলছি, 57,000 রুট ওভার এফ প্রাইম সি, তার মানে কি এখানে 57,000 তো কনস্ট্যান্ট, আর এফ প্রাইম সিটাই হচ্ছে আপনার চেঞ্জ। দেখা যায় আপনি যদি ডিজাইন করেন 3,000-এ, তাহলে এফ প্রাইম সি 3,000 হবে। যদি আপনি ডিজাইন করেন 4,000-এ, তাহলে এফ প্রাইম সি 4,000 হবে, কিন্তু 57,000 কনস্ট্যান্ট থাকবে। তার মানে আপনার সূত্রটা কি দাঁড়ালো 57,000 রুট ওভার এফ প্রাইম সি। এখন আপনার তাহলে মডুলাস অফ ইলাস্টিসিটিটা ক্যালকুলেশন করতে হবে। কিভাবে ক্যালকুলেশন করবেন? আপনি জাস্ট ক্যালকুলেটারে লিখবেন 57,000, মানে আগে প্রথমে রুট ওভার দিয়ে 3,000কে বসায় ক্যালকুলেশন করে যে মানটা আসবে তার সাথে আপনি 57,000-এর গুণ দেবেন। আপনি একটু করেন, দেখেন কত আসে। 57,000 ইন্টু ইলিগাল ভ্যালু আছে 57,000 ইন্টু এফ প্রাইম সি, তার মানে আমি 3,000 ধরছি, 3,000-এর ওকে কত আসছে ভাই? আপনার করছেন এটা? জাস্ট ক্যালকুলেশন করবেন, আর কিছুই না। আমার গুণ চিহ্নটা নিচ্ছে না, বুঝছেন? এই জন্য আমি দিতে পারতেছি না। 57,000 আপনি একটু ক্যালকুলেশন করে আমাকে একটু জানান তো কত আসছে এটা। মানে আমার এখানে গুণ চিহ্নে একটু সমস্যা করতেছে। সমস্যা বলতে গুণ চিহ্নটা হয়তোবা কাজ করতেছে না, কি যেন একটা সাউন্ড আসতেছে, বুঝছেন? 57,000 রুট ওভার এফ প্রাইম সি মানে কি? 57,000 আপনার হচ্ছে 3,000-এর 3,000-কে রুট ওভার করবেন, করে 57,000 দিয়ে গুণ দেবেন। এই যে সিম্পল ক্যালকুলেশন, এটা লিখে রাখেন, এটা কিন্তু আপনার সবসময় লাগবে, বুঝছেন? মানে মডুলাস অফ ইলাস্টিসিটি করতে গেলে আপনার লাগবেই। রুট ওভার 3,000, তার সাথে গুণ দেবেন হচ্ছে 57,000। দেখেন তো 3122.0 এরকম কিছু একটা আসে হয়তো বা। হুম হুম 0.57, তাই তো? আপনি একটু বলেন 3122, হ্যাঁ পয়েন্ট, সবই বলেন এখানে, মানে কোনো সুযোগ নাই। 577, 57778, তাই তো? 777794, 777794, ঠিক আছে। তাহলে দেখেন আমাদের কিন্তু প্রত্যেকটা ম্যাটেরিয়ালসের জন্য আপনি এবার আলাদাভাবে একটা ক্যালকুলেশন করে দেখেন, 4,000 নিয়ে দেখেন এই প্রাইম সি, তার মান কিন্তু আর এক রকম আসবে না। আপনি যদি কি বলে আপনি যদি 3500 নেন, তার ভ্যালু আলাদা আসবে না। তার মানে কি আপনার এক একটা এফ প্রাইম সি এর জন্য মডুলাস অফ ইলাস্টিসিটিটা এক এক রকম। ওকে, কংক্রিটের জন্য কিন্তু স্টিলের মডুলাস অফ ইলাস্টিসিটি কত জানেন? মনে আছে? এটা 29,000, এটা কিন্তু কনস্ট্যান্ট, ঠিক আছে?
29,000, এটা কিন্তু স্টিলের জন্য কনস্ট্যান্ট, ওইটা কোনো কিছু ক্যালকুলেশন করা লাগে না। আর এখন দেখুন এই যে পয়সন রেশিও, এটা যদি যদি আপনার কাছে এমন একটা ডিজাইন আসে যে আপনার এই 3000 পিএসআই এর জন্য ল্যাব টেস্ট করে তারা পয়সন রেশিও বের করে দিছে, তাহলে আপনি সেই ল্যাব টেস্টের ভ্যালুটা এখানে ব্যবহার করতে পারবেন। আর না হলে ডিফল্ট যেটা থাকবে সেটাই। এখন আমরা তো আর এই 3000 পিএসআই রে কম ইসে ল্যাবে টেস্ট করে তো আর বুঝতেছি না যে এর জন্য মানে পয়জন রেশিও কত আসবে, আমরা এই জন্য ডিফল্টটা রেখে দেবো। এরপরে কোএফিশিয়েন্ট অফ থার্মাল এক্সপেনশন। থার্মাল এক্সপেনশন মানে কি, তাপমাত্রার কারণে কংক্রিটের যে বৃদ্ধিটা হয়, এক্সপেনশনটা হয় সেটা। এখন এটা তো আমরা মনে করেন ল্যাবে টেস্ট ছাড়া তো এটা সম্ভব না, এই জন্য ডিফল্ট যেটা থাকবে আমরা সেটাই ধরে নেব ডিজাইনের জন্য, ঠিক আছে? এটা হচ্ছে স্ট্যান্ডার্ড। এখন যদি আপনি দেখেন এই ঘরগুলোয় কিন্তু আপনি বসাতে পারবেন, তার মানে কি এই ঘরে আপনি এগুলো কোথার থেকে পাবেন, যদি আপনি ল্যাব টেস্ট করে পান তাহলে আপনি সেই ভ্যালুগুলো এখানে বসাবেন। এরপরে শেয়ার মডুলাস, এটা দেখেন আপনি চেঞ্জ করতে পারবেন না। এরপরে আর জাস্ট এই যে ডিজাইন প্রপার্টি ডাটাতে প্রবেশ করবেন, প্রবেশ করার পরে দেখেন এইখানে একটা জিনিস খেয়াল করেন, এ প্রাইম সি আমরা কত ধরছি, 3000 না? আর এখানে কত লেখা, 4000। তাহলে এটাকে আমরা 3000 করে দেব। এখানে কেন 4000 লেখা ছিল মনে আছে বলেন তো কেন? ওই যে আমাদের এটা তো 4000-এর ছিল, আমরা সেটাকে মডিফাই করছি। আর এই যে অ্যাডভান্স ম্যাটেরিয়াল প্রপার্টি ডাটা, এগুলো কিছু করারই দরকার নাই, কারণ হচ্ছে আমরা যে ম্যাটেরিয়ালসটা ধরি সেটা হচ্ছে লিনিয়ার ম্যাটেরিয়ালস। আগের দিন আপনাকে বলছিলাম যে লিনিয়ারটা আসলে কি, ইলাস্টিক লেন্সের ভিতরেই থাকবে ডিফরমেশনটা। আমরা যদি নন লিনিয়ার নিয়ে কাজ করি সেটা আমাদের দেশে মনে করেন যে খুবই সচরাচর সম্ভব না। অনেক হ্যাভি হ্যাভি ম্যাটেরিয়ালস, অনেক ল্যাব টেস্ট মেস্ট হাবি জাবি ঠাবি করে এগুলোর ভ্যালু বের করতে হয়। ওটা দেখা যায় যে আমাদের দেশে নর্মালি করে না বা করা হয় না। তাইলে ওকে দিয়ে তাহলে দেখেন এখন কথা আছে, এখন এই যে 3000 পিএসআই আমরা কংক্রিট তৈরি করলাম, এটা আমরা ধরলাম যে এইটা আমরা কিসে দিব, এটা আমরা আমি এখানে জাস্ট এটা কিন্তু নাম আর কিছুই না। আপনার কিন্তু মেইন চেঞ্জ করতে হবে কোনটা, এই ইউনিট ওয়েটটা, আর একটা হচ্ছে মডুলাস অফ ইলাস্টিসিটি, আর একটা হচ্ছে এই 3000, মানে এই এই জায়গাটা, এই যে স্পেসিফাইড কংক্রিট কম্প্রেসিভ স্ট্রেংথ, এটা করতে হবে। এটা জাস্ট নাম, আপনি এখানে জাস্ট আমার সুবিধার্থে আমি কি দিলে বুঝতে পারবো। এখন দেখেন বিম অ্যান্ড কলাম, একটু বড় করে দিই, বিম বিম অ্যান্ড বিম অ্যান্ড কলাম, ঠিক আছে? তাহলে বিম আর কলামে আমি 3000 ইউজ করব, আর আমি সিলাবে ইউজ করব হচ্ছে 2500, ঠিক আছে? সিলাবে ইউজ করব 2500। এটা আমি জাস্ট ধরে নিচ্ছি, আপনার ডিজাইন ম্যাটেরিয়ালস বা আপনার প্রপোর্শন যেরকম থাকবে। এখন দেখা যায় কংক্রিট দিয়ে করলে এরকমই ধরতে হয়, এর থেকে বেশি মনে করেন সম্ভবই না, বুঝছেন? তাহলে দেখেন আমি কিন্তু ওকে দিয়ে বেরোয় আসলাম। দেখেন আমার এ প্রাইম সি বিম আর কলামের জন্য 3000-এরটা কমপ্লিট। এখন আর একটা করবো, সেটা হচ্ছে সিলাবের জন্য কংক্রিট। তাহলে আমরা একে কপি করতে পারি, এই যে অ্যাড কপি অফ ম্যাটেরিয়ালসে ক্লিক করলাম, করে জাস্ট এখানে লিখতে হবে এ প্রাইম সি, সেটা লিখব 2500। এটা কার জন্য, আপনার সিলাবের জন্য। ওকে, এস লিখে দিলাম। এখন আসেন, এই যে 130 130ই থাকবে। এটা এখন যদি আপনি বলেন যে 130 কিভাবে থাকলো, 130টা থাকছে হচ্ছে ওই যে আমরা করছি, কপি করছি আগেরটাকে, তার জন্য। এরপরে মডুলাস অফ ইলাস্টিসিটি, এটা কিন্তু চেঞ্জ করতে হবে, কারণ কি এটা তো আমার কতর জন্য ছিল, 3000-এর জন্য ছিল, আর এখন কত আমরা নিয়ে আসছি, 25। তাহলে 25-এর জন্য কত হবে, এটা একটু ক্যালকুলেশন করে ফেলেন, ক্যালকুলেশন করে আমাকে একটু বলেন।
হুম 2850 হুম 2850 বাকি সব কিছু ওকে থাকবে, জাস্ট এইখানে গিয়ে আমরা এখানে 2500 লিখে দেব। ওকে, তাহলে কি কংক্রিটের যে ম্যাটেরিয়ালস ডিফাইন করতে হয় কীভাবে সেটা কিন্তু আমরা দেখলাম। এরপরে স্টিলে আসেন, আমরা এই বাকিগুলো ডিলিট করে দিই, ঠিক আছে। এটা দেখেন ডিলিট হবে না, এই দেখেন ডিলিট, ওটা থাক সমস্যা নাই। দেখি এটা ডিলিট হয় কি না, এটাও হবে না, এটাও হবে না। এখন দেখেন এইটা, এই যেহেতু 60 গ্রেড, এটা এই যে A615G 60, এইটাকে আমরা মডিফাই করে নিই আমাদের মতন করে। এটা কি FY স্টিলের কি বলে ইল্ড স্ট্রেংথ FY, এই যে FY কত ধরবো আমরা 60 KSI, ঠিক আছে 60 KSI। এখন দেখেন এখানে লেখা রয়েছে রিবার, ম্যাটেরিয়াল টাইপ কি রিবার। এরপরে হচ্ছে স্টিল না, কিন্তু স্টিল বলতে কি বোঝায় বলেন তো, স্টিল স্ট্রাকচারের জন্য যে স্টিলগুলো হয় ওইগুলোকে স্টিল বলে, ঠিক আছে, সলিড স্টিল আর কি। আর রিবার আমরা যে রডগুলো ইউজ করি এগুলোকে ইট্যাপস রিবার হিসেবে জানে। তাহলে রিবার দিলাম। এরপরে দেখেন এগুলা যা থাকবে থাকবে, এগুলা কোনো কিছুই না। এখন এইখানে দেখেন আপনার হচ্ছে এই যে ইউনিট পার ওয়েট পার ইউনিট ভলিউম, এই যে 490, এটা কিন্তু সব স্টিলের জন্য একই রকম, এর কোনো চেঞ্জ নেই, ঠিক আছে। আর এই যে দেখেন মডুলাস অফ ইলাস্টিসিটি, এটাও কিন্তু সেম থাকবে। মানে এইখানে স্টিলের জন্য সবই ফিক্সড, কোনো কিছু করা লাগবে না। এরপরে এটাই যেতে হবে, এইখানে গিয়ে এই জায়গাটা একটু ইম্পর্ট্যান্ট আছে, দেখেন মিনিমাম ইল্ড স্ট্রেংথ, মিনিমাম টেনসাইল স্ট্রেংথ, এক্সপেক্টেড ইল্ড স্ট্রেংথ, এক্সপেক্টেড টেনসাইল স্ট্রেংথ। এখন আপনি যদি বলেন এইগুলো কোথার থেকে আসছে, এখানে তো ডিফল্টলি সব কিছু রয়েছে, এগুলো হচ্ছে ল্যাব টেস্টের মাধ্যমে আসে। এই যে মনে করেন যে আপনি একটা সাইটের রয়েছেন, একটা রড কোম্পানির মালিক লোক আসছে, সে এসে মনে করেন বিভিন্ন বক্তৃতা দেয় না, ভাই আমার স্টিলের টেনসাইল স্ট্রেংথটা এত, ইল্ড স্ট্রেংথটা এত, এগুলো কারা ডিফাইন করে দিচ্ছে, বুয়েট। তাই ওইখানে টেস্টের থেকে দেখা যাচ্ছে যে 60 গ্রেডের রড ইউজ করলে তার মিনিমাম ইল্ড স্ট্রেংথ হচ্ছে 60,000, আর এক্সপেক্টেড ইল্ড স্ট্রেংথ হচ্ছে 66,000। মানে ধরে মিনিমাম 60,000, কিন্তু আমরা পেতে পারি কত 66,000। তারপরে এই যে টেনসাইল স্ট্রেংথটা আপনার 90,000, কিন্তু টেনসাইল এক্সপেক্টটা মানে টেনসাইল যে স্ট্রেংথটা সেটা এক্সপেক্টেড হচ্ছে 99,000। এটা হচ্ছে ল্যাব টেস্ট, এটা আর কিছুই না। এটা 60 গ্রেডের জন্য সেমই থাকবে, ওকে দেবেন, জাস্ট ওকে দেবেন। তাহলে দেখেন আমরা কি কি ম্যাটেরিয়ালস ডিফাইন করলাম। কংক্রিট করছি দুইটা, একটা এ প্রাইম সি হচ্ছে 3000 আর একটা এ প্রাইম সি হচ্ছে 2500। তাহলে 3000টা ব্যবহার করব বিম আর কলামে, আর 2500টা ব্যবহার করব হচ্ছে আমরা স্ল্যাবে। তাহলে ওকে দিলাম। না আবার একটু নট রেসপন্ডিং দেখাচ্ছে। এখন আমি আপনাকে যেটা বলি সেটা হচ্ছে আমরা সহজে যেটা করব, যে আমরা বিম কলাম প্রথমে মনে করেন অনেকগুলো ডিফাইন করব না, একটা একটা ডিফাইন করব। একটা কলাম ডিফাইন করব, একটা বিম ডিফাইন করব। করার পরে ওইটা দিয়ে আমরা আমাদের ফ্লোরে যতগুলো বিম কলাম আছে সব আমরা ওইটা দিয়েই সাজাই নিব। নেওয়ার পরে তারপরে যখন যেটা আমাদের চেঞ্জ করতে হবে আমরা সেটা চেঞ্জ করে নিব। তাহলে আমরা চলে যাই ম্যাটেরিয়ালস প্রপার্টি, ওকে সেকশন প্রপার্টিসে। সেকশন প্রপার্টিসে আমাদের কি করতে হবে, দেখেন আমি কিন্তু প্রথমেই বলছি যে বিম আর কলাম হচ্ছে আমাদের ফ্রেম সেকশন, বিম আর কলাম হচ্ছে ফ্রেম সেকশন। তাহলে আমরা এইখানে দেখেন আমরা যখন সেকশন প্রপার্টিসে গেলাম তখন এই পাশে অনেকগুলো উইন্ডো আসছে, একটা হচ্ছে ফ্রেম, আর একটা হচ্ছে স্ল্যাব, একটা হচ্ছে ওয়াল। আমরা মেইনলি এই তিনটা নিয়ে কাজ করব। একটা হচ্ছে ফ্রেম, প্রথমটা হচ্ছে ফ্রেম। ফ্রেমে আসলাম, দেখেন অনেকগুলো, এখানে দেখুন অনেক ফ্রেম আগে থেকেই রয়েছে। এই যে এইগুলো কিন্তু ডব্লুগুলো সব স্টিলের ফ্রেম, স্টিল স্ট্রাকচার যারা ডিজাইন করে তারা এইসব নিয়ে কাজ করে।
সবই আমরা ডিলিট করে দেব। কিভাবে ডিলিট করব? একটা একটা ডিলিট করতে গেলে তো মনে করেন যে এখানে যতগুলো রয়েছে দেখা যাবে যে পাগল হয়ে যেতে হবে। তার জন্য আমরা করব কি, ডিলিট মাল্টিপল প্রপার্টিস। এই যে উপরে একটা রয়েছে ডিলিট প্রপার্টি আর নিচে একটা রয়েছে ডিলিট মাল্টিপল প্রপার্টিস। এটাকে ক্লিক করলাম, করে জাস্ট এইগুলোকে সব সিলেক্ট করব, করে এই যে ডিলিট ফ্রেম সেকশন এটাকে ক্লিক করব। করলে এই যেগুলো আসছে এইগুলোকে একইভাবে সিলেক্ট করব, করে একটা ডিসিলেক্ট করে রাখবো। একটা মানে একটা আপনি ডিলিট করতে পারবেন না, একটা থাকবেই। তাহলে এটাকেও আপনি ডিলিট করে ওকে দেন, দেখেন ওই একটা রয়েছে। এখন এটা যেটা রয়েছে এটা তো ডব্লু, তার মানে কি স্টিলের, আমাদের তো লাগবে কংক্রিটের। তাহলে আমরা কি করব, আমরা এখান থেকে দেখেন অ্যাড নিউ প্রপার্টি আছে, নতুন নতুন প্রপার্টি ডিফাইন করব। তাহলে তাতে ক্লিক করলাম, এখানে দেখেন কত ধরনের শেপ আছে, কংক্রিটের দেখছেন কত রকমের শেপ, তারপরে হচ্ছে স্টিলের, তা আমাদের তো স্টিল লাগবে না, আমরা তো কংক্রিট করব। তাহলে এখন দেখেন এখানে সেকশন শেপ কংক্রিট রেক্ট্যাঙ্গুলার। এখন দেখেন এইখান থেকে আপনি যদি মনে করেন আপনার একটা গোলাকৃতি মানে সার্কুলার একটা কলাম ডিফাইন করতে হবে, তাহলে এই যে কংক্রিট সার্কুলার। এরপরে মনে করেন আপনার অনেক সময় হয় না এল শেপের কলাম হয় না, এল শেপ, এই যে সেই এল শেপের কংক্রিট এল, ঠিক আছে। তারপরে দেখেন কংক্রিট ক্রস, আমরা নর্মালি দেখা যায় যে রেক্ট্যাঙ্গেল সার্কেল আর এল নিয়ে আমাদের কাজ থাকে। তাইলে আমরা কি করব, কংক্রিট রেক্ট্যাঙ্গেল নিলাম, নিয়ে জাস্ট এই যে এটা তো কংক্রিটের রেক্ট্যাঙ্গেল, এটাকে ক্লিক করলাম। এখন দেখেন একটা নতুন উইন্ডো আসবে, আসছে। এখানে প্রথমটা কি, প্রপার্টি নেম, এটা কিন্তু কিছুই না, জাস্ট নেম। আমি এইখানে যেটা যে নামটা দেব সেই নামটা আমি পরবর্তীতে আমার ফ্রেমে দেখতে পারবো। তাহলে আমি প্রথমে মনে করেন একটা কলাম ডিফাইন করি, সি 12x12, বাবা রে এত কাজ করতেছে কেন, 12 এই কিবোর্ডটা ফেলে রেখে নষ্ট হয়ে গেছে। তাহলে দেখেন সি দিয়ে কলাম বুঝালাম আর 12x12, আমাদের বিএনবিসি অনুযায়ী যে রুলসটা সেটা হচ্ছে 12 নিচে আমরা কলাম ইউজ করতে পারবো না, ঠিক আছে। 12 নিচে আমরা কলাম ইউজ করতে পারবো না। তাহলে আমি একটা কলাম ইউজ করলাম, যার সাইজ দিলাম 12। এখন দেখেন ম্যাটেরিয়ালস, এই বক্সে আপনি ক্লিক করলে দেখেন আপনি যতগুলো ম্যাটেরিয়ালস ওইখানে ডিফাইন করে আসছেন না, সবগুলো এখানে আসছে। তাহলে আমরা ম্যাটেরিয়ালসে এ প্রাইম সি কত নিব, 3000 নিব কলামের জন্য। সেই 3000 ক্লিক করলাম, ক্লিক করার পরে এখানে ন্যাশনাল সাইজ ডাটা এগুলো আর কোনো কিছুই করতে হবে না উপরে, জাস্ট এখান থেকে এই যে শেপটাও কিছু করা লাগবে না, ওটা তো অটোমেটিক্যালি চলে আসছে। এখন দেখেন সেকশন ডাইমেনশন, এইটা কিন্তু একটা ইম্পর্টেন্ট বিষয়। আপনি এই যে এইখানে 12 দিচ্ছেন না, ঠিক আছে, এটা কিন্তু জাস্ট নাম, কিন্তু আপনার কিন্তু সেকশনের কোনো পরিবর্তন হয়নি। আপনার সেকশন কিন্তু আছে কততে বলেন তো, 24/36-এ। তার মানে এইখানে আপনার এই উইথটা মানে কি, ছোটটা, এই যে এটা হচ্ছে আপনার উইথ, আর এটা হচ্ছে আপনার হাইট বা ডেপথ, হাইট বা ডেপথ। তার মানে এটা আপনার 12 করতে হবে, আমাদের দুইটাই তো 12, এটাও 12, এটাও 12। এখন দেখেন এখানে দুইটা অপশন পাবেন এই পাশে, একটা আছে প্রপার্টি মডিফায়ার, একটা আছে রেইনফোর্সমেন্ট। এখন প্রপার্টি মডিফায়ার একটা ইম্পর্ট্যান্ট ব্যাপার, সেটা পরে দেখাবো। এখন যেটা দেখবো সেটা হচ্ছে রেইনফোর্সমেন্টটা দেখবো। ভিতরে ঢুকলাম, ঢোকার পরে দেখেন এইখানে দুইটা অপশন রয়েছে, একটা হচ্ছে PM2 M3 ডিজাইন কলাম, M3 ডিজাইন অনলি বিম। তা আমরা এটা ডিফাইন করলাম কলাম, তার জন্য কলামে রাখবো, রাখার পরে রেক্ট্যাঙ্গেল কলাম, তারপরে হচ্ছে টাই দেব, কনফাইনমেন্ট বার হিসেবে টাই দিব। আমরা এটাকে চেক করব না, আমরা এটাকে ডিজাইন করব। যখন আপনি চেক আর ডিজাইনের ভিতরে পার্থক্য আছে, যারা ডিই এর কাজ করে বা রেক্টো ফিটিং এর কাজ করে তারা চেক করে। আপনার চেকটা কি, আপনার অলরেডি একটা বিল্ডিং তৈরি করা আছে, ওই বিল্ডিংয়ের স্ট্রেংথটা আপনি চেক করতে যাচ্ছেন, তখন আপনার চেক করতে হবে। বাট নতুন কোনো স্ট্রাকচার নিয়ে কাজ করতে হলে আপনার ডিজাইন করতে হবে। যখন আপনি ডিজাইন করবেন তখন এই যে নিচের যে ভ্যালুগুলো রয়েছে এগুলোর একটারও দরকার নাই, কিন্তু যখন আপনি চেক করবেন তখন আপনার এই ভ্যালুগুলোর দরকার হবে। কারণ তখন তো আপনার প্রোভাইড করতে হবে যে আপনার কয়টা রড আছে একটা কলামে, সেই কলাম যে কলামটা আপনি চেক করতেছেন সেই কলামটা আপনার কয়টা রড আছে,
তার মানে টাই হিসাবে কি বার আছে সেগুলা, বাট ডিজাইনের জন্য আপনার কোনো কিছু করতে হবে না, জাস্ট এখানে এসে কলাম দিবেন রেক্ট্যাঙ্গেল টাই ডিজাইন, আর এইখানে রিভার ম্যাটেরিয়ালস। এখন দেখেন আমরা 60 কেএসআই ধরছি, তার জন্য দুইটাই কিন্তু 60 কেএসআই আসছে। এখন আপনি যদি লঞ্জিটিউডিনাল বার হিসেবে মানে মেইন বার হিসেবে যদি 72.5 গ্রেডের স্টিল ধরতেন, তাহলে সেটা যদি ডিফাইন করে আসতেন, তাহলে সেটা এখানে ক্লিক করলে এখানে আপনাকে দেখাতো, তখন আপনি সেটা সিলেক্ট করতেন। ঠিক আছে, তাহলে আমরা কিন্তু কলাম ডিফাইন আমাদের ওকে। আর এইখানে হচ্ছে শো সেকশন প্রপার্টিস, এই যে আমরা সেকশনটা করলাম না 12 তার যে প্রপার্টিসগুলা সেগুলা কিন্তু এখানে আসবে। একটু ভাই কথা মানে এই পর্যন্ত যা বললাম, ও একটু হ্যাং করছে, ও ছাড়াও সমস্যা নেই, আপনি একটু ইসে আসেন। সন্তান যদি মানুষ না হয়। হুম হুম, বলেন, তাই বলতেছিলাম। জি ভাই, বুঝি নাই। আপনার কথায় একটা আলাদা একটা সাউন্ড আসতেছে, যেটার জন্য আমি বুঝতে পারতেছি না। তাহলে দেখেন আমরা এই যে এখানে যে সেকশন প্রপার্টিসে এই যে সেকশন সোর্স সেকশন, আমরা ওই যে 12 সাইজের যে কলামটা দিলাম, তার জন্য আমাদের এরিয়া, তারপরে হচ্ছে আপনার মোমেন্ট অফ ইনার্শিয়া, তারপরে হচ্ছে আপনার যে রেডিয়াস অফ গাইরেশন, এই সব বিভিন্ন যে ক্যালকুলেশন থাকে, ওই যে স্ট্রেংথ অফ ম্যাটেরিয়ালস আমরা যেগুলো করে আসছি, সেগুলো সফটওয়্যার অটোমেটিক্যালি এখানে ক্যালকুলেশন করে নিছে, এগুলো কিছু করা লাগবে না, বুঝছেন? তাহলে ওকে দিয়ে আমি বেরিয়ে আসলাম। তাহলে দেখেন আমি এই সেকশনটাকে আমি ডিলিট করে দিলাম, জাস্ট শুধু একটাকে রাখলাম, কলামটাকে। এখন আমি একটা কলাম করলাম, এখন একটা বিম করব। তাহলে আমি এই কলামটাকে যদি আমি কপি করি, করতে পারি, সমস্যা নেই, অ্যাড কপি অফ প্রপার্টি করলাম, বা আপনি যদি নিউ করতে চান সেটাও করতে পারবেন। তাহলে আমি লিখলাম গ্রেড বিম, গ্রেড বিম দিলাম হচ্ছে, মনে করেন যে কত দিব, 12 দিব না 12-18 দিব, তাই বলেন। 5 তলা বিল্ডিং এর কতই দিব, হ্যাঁ হ্যাঁ 12 × 18। সবগুলো বাটনে এরকম বিহেভ করতেছে কেন বুঝলাম না তো আমার সাথে। 12-18, ঠিক আছে। এখন দেখেন যেহেতু বিম, তাহলে ম্যাটেরিয়ালস হিসেবে আমরা কোনটা ইউজ করব, 3000 ইউজ করলাম। এরপর হচ্ছে সবই ঠিক আছে, এখন দেখেন এইখানে যেটা চেঞ্জের বিষয়, আমরা যেহেতু কলামকে কপি করছিলাম, এই জন্য কলামের যে উইথ আর ডেপথটা সেটাই কিন্তু এখানে শো করতেছে। তাহলে আমাদের কি করতে হবে, উইথটা 12 থাকবে, বাট ডেপথটা কত হয়ে যাবে, 18 হয়ে যাবে। ঠিক আছে, এবার রেইনফোর্সমেন্টে যান, দেখেন এটা কিন্তু কলামে টিক চিহ্ন দেওয়া রয়েছে, কিন্তু আপনার কি এটা কলাম, আপনার এটা বিম। এই দেখেন বিম দিতে হবে, তখন যখন বিম দেবেন তখন আপনার এখানে একটা টপ বার বটম বার, এটা হচ্ছে ক্লিয়ার কভার। এটা অতটা ভ্যারি করে না, কারণ এটা তো আপনাকে বিমের জাস্ট রেইনফোর্সমেন্ট দেখায়, বিমের ডিফরমেশন দেখায়, রেইনফোর্সমেন্ট দেখায়, ঠিক আছে। তাই আর কিছু করা লাগবে না, জাস্ট আপনি যখন বিম করবেন তখন দেখবেন যে আপনার এটা কলামে থাকলে হবে না, বিমে থাকতে হবে। তাহলে জাস্ট বিমে থাকবে, ওকে করবেন, ওকে করবেন, তাহলে গ্রেড বিম হয়ে গেছে। এবার আমি যদি একটা ফ্লোর বিম করি, আবার অ্যাড কপি অফ প্রপার্টি করে একটা ফ্লোর বিম করলাম। ফ্লোর বিমটা আপনার হচ্ছে মনে করেন 10x15 দিলাম ফ্লোর বিম। 10-15 দিয়ে আপনি এফ প্রাইম সি রে 3000-এ রাখলেন। আর এখানে কিন্তু মেইন চেঞ্জটা কিন্তু আমার এখানে, এইটাই কিন্তু এইখানে জাস্ট নাম আপনার এইটা চেঞ্জ। হ্যাঁ, জি জি জি, এই যে 18-তে 15। এবার রেইনফোর্সমেন্টে গিয়ে আপনি জাস্ট এই যে এটা কিন্তু বিমেই আছে, এটা সমস্যা নাই। আর এইখানে যদি আপনি এটা ক্যালকুলেশন করে দিতে চান, টপ বার আর বটম বারের যে ক্লিয়ার কভারটা,
সেটা কিন্তু এই ক্লিয়ার কাভারটা হচ্ছে আপনি যে রডটা প্রোভাইড করতেছেন সেই রডের সেন্টার থেকে কংক্রিটের আউট পর্যন্ত, ঠিক আছে। নর্মালি এটা না দিলেও হয়, এটা সমস্যা নেই। আর যেটা ডিফল্ট থাকতেছে ওইটা থাকলেও মানে ডিজাইনের জন্য কোনো কিছু ভ্যারি করে না, হ্যাঁ। তাহলে দেখেন আমরা কিন্তু কলাম, ফ্লোর বিম আর গ্রেড বিম তৈরি করে ফেলছি, তাহলে ওকে দিলাম। এখন মডেলিং করার ক্ষেত্রে আমি যে সূত্রটা ব্যবহার করি সেটা হচ্ছে আমি একসাথে পাঁচতলার কাজ করি না। কেন করি না? মনে করেন আমি যদি একসাথে পাঁচতলা মডেলিং করি তাহলে আমার প্রত্যেকটা ফ্লোরে আলাদা আলাদা লোড মানে আলাদা আলাদাভাবে লোড দিয়ে আসতে হবে। এই জন্য আমি করি কি, আমি প্রথমে একটা ফ্লোর কমপ্লিট করি, ওই ফ্লোরটা কমপ্লিট করে ওই ফ্লোরে যাবতীয় সব লোড দিই, দিয়ে টিয়ে তারপরে ওইটাকে কপি করে আমি উপরে উঠাই দিই। এতে ভুল হওয়ার সম্ভাবনা কম থাকে, কারণ আপনার যদি ভুল হয়, আপনার একটা ফ্লোরে ভুল হচ্ছে, ওইটাকে আপনি সমাধান করতে পারতেছেন সহজে। কিন্তু আপনি যদি একসাথে একটা 10তলা বিল্ডিং মডেল করে তার সেই 10তলা ধুলেই যদি আপনার ভুল হয়ে যায়, তাহলে আপনি তো ওই মানে আপনার 3 দিন লাগবে শুধু আপনার এই ভুলগুলো খুঁজে বের করতে। এই জন্য আপনি যদি একটা ফ্লোর কমপ্লিট করে সেটার উপরে সব লোড টোড চাপাই দিয়ে তারপরে আপনি মানে রেপ্লিকেট করা বলতে বা কপি পেস্ট মানে কপি করে দেন, তাহলে দেখা যাবে যে আপনি যদি আগে থেকেই তো আমরা করতে পারবো, মানে আমাদের ভুল হচ্ছে কিনা আমরা এর জন্য একটা এটাকে কি বলে জানো, আমরা অ্যানালাইসিস থেকে আমরা চেক মডেল করতে পারি, ঠিক আছে, যে আমার মডেলে কোনো ধরনের কোনো ত্রুটি আছে কিনা সেটা আমরা চেক করতে পারবো। এই জন্য আমরা আগে থেকে এটাকে এইভাবে নিয়ে রাখবো। তাহলে ওকে, এখন দেখেন আমার কলাম ছিল কোথায় কোথায়, এইখানটায় একটা, এইখানটায় একটা, এইখানটায় একটা, এইখানটায় একটা, মানে সব গ্রিডে তো এক একটা কলাম নাকি, তাই তো দেখলাম মনে হয়। জি জি, সবগুলো গ্রিডে এক একটা কলাম যাবে, যে প্রত্যেকটা গ্রিডে আপনার এক একটা কলাম যাবে।